Welcome my dear students, I am Krishnendu Pal and you watching Krishnendu's Biology YouTube channel. স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অণু চ্যাপ্টারের অন্তর্গত খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটি টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে কি এনজাইম সম্পর্কে। তো এই টপিকটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলে আরও বেশি পরিমাণে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে চলো আজকের এই টপিকটা আমরা শুরু করি। দেখো, এনজাইম বা উৎসেচক কি এটা জানতে হলে প্রথমে আমরা এটা একটু ডেফিনেশনের মাধ্যমে আমরা জানবো। ডেফিনেশনটা কি বলা হচ্ছে দেখো, প্রোটিনধর্মী জৈব অনুঘটক উৎসেচক হলো প্রোটিনধর্মী জৈব অনুঘটক। প্রোটিনধর্মী জৈব অনুঘটক, অনুঘটককে ইংরেজিতে নাম দেওয়া হয় বায়ো ক্যাটালিস্ট। তাহলে উৎসেচক হচ্ছে কি প্রোটিনধর্মী জৈব অনুঘটক, যা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে কি করে বৃদ্ধি করে, যা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে এবং বিক্রিয়ার শেষে নিজে কেমন থাকে, অপরিবর্তিত থাকে। তাদেরকেই বলা হবে কি, তাকে কি বলা হবে, উৎসেচক বা এনজাইম। লক্ষ্য করো, প্রথমে আমরা ডেফিনেশনটা কিছু বুঝতে পারলাম না স্যার, আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কি বলা হচ্ছে, উৎসেচক মানে এরা কি হবে, প্রোটিনধর্মী। যত উৎসেচক সবাই কি হবে, প্রোটিনধর্মী, এবং এরা জৈব অনুঘটক হিসাবে কাজ করে, যা কি করে বিক্রিয়ার বেগকে কি করে, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ বৃদ্ধি করে এবং বিক্রিয়ার শেষে নিজে কেমন থাকে, অপরিবর্তিত থাকে। তাদেরকেই বলা হবে কি, এনজাইম। একটা উদাহরণ সহযোগে বলবো, যেটা তোমাদের এনসিইআরটির বই থেকেই নেওয়া, অর্থাৎ এনসিইআরটি বইতে যে উদাহরণটি রয়েছে সেটা আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস জল সাধারণত এনজাইমের অনুপস্থিতিতে বিক্রিয়া করে। এই বিক্রিয়াটি ঘটে আরবিসির মধ্যে। আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং জল বিক্রিয়ার মাধ্যমে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। এই কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই বিক্রিয়াটি সম্পন্ন হয় আরবিসির মধ্যে। তাহলে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড এবং জল ও এনজাইমের অনুপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি করে 200 অণু পার হাওয়ার্স। 200 অণু কার্বনিক অ্যাসিড তৈরি করে প্রতি ঘন্টায়। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এবং জল বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো এনজাইমের অনুপস্থিতিতে। যদি এক প্রকার এনজাইম এখানে উপস্থিত থাকে যাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ, এই এনজাইমটি যদি উপস্থিত থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জল এর বিক্রিয়ার পরে 6 লক্ষ অণু কার্বনিক অ্যাসিড 1 2 3 4 5 পার সেকেন্ডে তৈরি হয়। 6 লক্ষ অণু কার্বনিক অ্যাসিড প্রতি সেকেন্ডে তৈরি হয়। বোঝা গেল? তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রোটিনধর্মী জৈব অনুঘটক উৎসেচক হচ্ছে কি এক প্রকার অনুঘটক, যে কি করে বিক্রিয়ার বেগ বা হারকে বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজে যেমন ছিল তেমনই রয়ে গেছে, অর্থাৎ তার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এটাই হচ্ছে কি তার ডেফিনেশন। তাহলে উৎসেচকের অনুপস্থিতিতে একটা কাজ কম পরিমাণে, মানে বিক্রিয়ার হারটা কম হচ্ছে, এটা হচ্ছে কি বিক্রিয়ার হারটা বেশি হচ্ছে। আচ্ছা, তোমাদের আরও একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমাদেরকে আমি ধরো কোনো একটা টপিক পড়িয়ে দিলাম, যেমন ধরো কোষ চ্যাপ্টারটা এখন চলছে, কোষ পড়েছো, আর এমন আরও ধরো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো তোমাদের পড়িয়ে দিয়েছি। তোমরা অনুমান করো আমার অনুপস্থিতিতে তোমরা যদি এগুলো পড়তে, তাহলে এই টপিকগুলো তোমাদের পড়তে অনেকটা টাইম লাগতো।
বা তোমাদেরকে যদি বলা হতো যে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট তোমাদেরকে পড়তে হবে, তোমরা হয়তো ওটা পড়তে প্রায় 1 মাস তোমাদের টাইম লেগে যাবে, কেননা প্রচুর কঠিন টপিকটা, পড়তে তোমাদের টাইম লাগবে। কিন্তু যদি আমি তোমাদেরকে পড়িয়ে দেই, তারপর যদি তোমরা পড়ো, তাহলে কী হবে, আমি যখন পড়িয়ে দিলাম খুব সহজভাবে পড়িয়ে দিলাম, তারপর যখন তোমরা পড়লে খুব সহজে তোমাদের পড়াটা হয়ে গেল। মানে আমার অনুপস্থিতিতে তোমাদের পড়তে কিন্তু খুব টাইম লেগেছে, আমি যদি একবার পড়িয়ে দেই তাহলে তোমরা ওই জিনিসটা খুব সহজে পড়ে নিচ্ছ এবং ওই সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারছো। তার মানে আমি হচ্ছে কি একজন এনজাইম, আমি তোমাদের ওপরে ক্রিয়া করছি, মানে আমার উপস্থিতিতে তোমাদের বিক্রিয়ার হারটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রিয়ার পর আমি নিজে অপরিবর্তিত হয়ে আছি। মানে আমি এরপরে আরও ভিডিও তৈরি করতে পারবো, আমি আরও ক্লাস নিতে পারবো এর মাধ্যমে। মানে কি আমি তোমাদের মানে কি পড়াশোনার হারটা বৃদ্ধি করে দিতে পারছি এবং বিক্রিয়ার পরে আমি নিজে অপরিবর্তিত থাকছি। অর্থাৎ আমি একটি হচ্ছে কি এনজাইম বা আমি একজন কি ক্যাটালিস্ট। বলা হয় এ গুড টিচার ইজ এ গুড ক্যাটালিস্ট ফর স্টুডেন্ট লাইফ। একজন ভালো শিক্ষক স্টুডেন্ট লাইফের জন্য গুরুত্বপূর্ণ মানে ইম্পর্ট্যান্ট ক্যাটালিস্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অনুঘটক হিসাবে কাজ করে। এ গুড টিচার ইজ এ ইম্পর্ট্যান্ট ক্যাটালিস্ট ফর স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট জীবনের জন্য, ছাত্র জীবনের জন্য একজন গুরুত্বপূর্ণ শিক্ষক একটি ভালো অনুঘটক হিসাবে কাজ করে বলা হয়। তাহলে দেখো এখানে আমরা জানতে পারলাম উৎসেচক কি করে বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে দেয়। এখানে একটা জিনিস দেখো, উৎসেচক যে যৌগের ওপরে কাজ করে তাদেরকে বলা হয় সাবস্ট্রেট, যাদেরকে এস বলা, যেমন কার্বন ডাইঅক্সাইড এবং জল, এটা হচ্ছে কি সাবস্ট্রেট। তাহলে উৎসেচক যে যৌগের ওপরে কাজ করে তাদেরকে বলা হয় সাবস্ট্রেট, এবং এই যে সাবস্ট্রেটের ওপরে ক্রিয়ার ফলে যে যৌগটা তৈরি করলো তাদেরকে বলা হয় প্রোডাক্ট বা যাকে বলা হচ্ছে পি। তাহলে দেখো আমি হচ্ছে কি এনজাইম, তোমরা হচ্ছে কি আমার সাবস্ট্রেট, তোমাদেরকে আমি পড়িয়ে ভালোভাবে রেজাল্ট করাবো, মানে প্রোডাক্ট তৈরি করব। বোঝা গেছে এটাই। তাছাড়া তোমরা আরেকটা জিনিস উদাহরণ সহ সাপোজ উদাহরণ হিসাবে দেখো, তোমাদেরকে যদি একটি কাগজ দেওয়া হয় সেটাকে বলা হয় আগুন ধরানোর জন্য। তোমরা কাগজটাকে নিয়ে আগুনের কাছে নিয়ে যাবে, ধরতে কমসে কম 4, 5, 6 সেকেন্ড টাইম লাগবে। কিন্তু তোমাদের ওই কাগজে যদি একটি কেরোসিন তেল বা পেট্রোল বা ডিজেল দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা যখন আগুনের কাছে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি ধরে যাবে। অর্থাৎ এখানে কেরোসিনের অনুপস্থিতিতে আগুনটা ধরতে অত্যাধিক টাইম লাগছিল, কিন্তু যখন কেরোসিনটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আগুনটা ধরতে কম টাইম লেগেছে। এরকমই এনজাইম কাজ করে, অর্থাৎ কম টাইমে প্রচুর পরিমাণে কি করে দেয়, প্রোডাক্ট তৈরি করে। অর্থাৎ এনজাইম, আচ্ছা এখানে দেখো এনজাইম যার উপরে কাজ করে সাবস্ট্রেট যেটা তৈরি করে সেটা হচ্ছে প্রোডাক্ট। আরেকটা জিনিস তোমাদের এখানে মনে রাখো, এই যে ধরো এটা হচ্ছে কি একটা এনজাইম, এটাকে আমি ই দ্বারা উল্লেখ করলাম। এই এনজাইমের একটা নির্দিষ্ট অংশ থাকে যেখানে সাবস্ট্রেট যুক্ত হতে পারে, এটাকে বলা হয় সক্রিয় স্থান বা বলা হয় অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। তাহলে এই যে সাবস্ট্রেট এর সঙ্গে কে বিক্রিয়া করেছে, এনজাইম দিয়ে কি করেছে দেখো, এনজাইম সাবস্ট্রেট যৌগ, অর্থাৎ এখানে কি ছিল, সাবস্ট্রেটটা ধরো খালি রয়ে আছে, এনজাইম বিক্রিয়া করছে, এই সাবস্ট্রেটের পর অ্যাক্টিভ সাইটে যুক্ত হয়ে যাবে, দিয়ে কী করবে, এনজাইম সাবস্ট্রেট যৌগ তৈরি করবে। এরপর এই এনজাইম এই সাবস্ট্রেটকে ভেঙে কিসে পরিণত করবে, প্রোডাক্টে পরিণত করবে। এবারে একটা জিনিস এখানে দেখো আমাদের জানতে হবে, যেটা এনসিইআরটির বইতে রয়েছে, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোও দেখবে, এনসিইআরটির বইটি ফলো করবে। তা যদি না করতে পারো বা ফলো করবে, তাছাড়াও তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় এই চ্যাপ্টার থেকে, যত সহজভাবে আমি পড়াচ্ছি খুব সহজভাবে তোমাদের কিন্তু নোট রেডি করা রয়েছে, তোমরা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নোটসের জন্য, পিডিএফ কপির জন্য। তাহলে লক্ষ্য করো, এবারে তোমাদের এখানে এনসিইআরটির বইতে একটা কোশ্চেন উল্লেখ করা রয়েছে যে কিভাবে এনজাইম এত উচ্চ মাত্রায় জৈব রাসায়নিক পরিবর্তন ঘটায়। অর্থাৎ এই যে এনজাইমের উপস্থিতি কিভাবে এত পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, হাউ ডু এনজাইম অ্যাক্সেলারেট সাচ হাই রেট অফ কেমিক্যাল রিয়াকশান, কিভাবে এনজাইম এত উচ্চ মাত্রায় জৈব রাসায়নিক পরিবর্তনটাকে ঘটাচ্ছে, অর্থাৎ এত উচ্চমাত্রায় কীভাবে প্রোডাক্ট তৈরি করছে, এটা আমাদেরকে জানতে হবে মনোযোগ সহকারে। দেখো এটা কিন্তু সুন্দরভাবে আমি যেরকম পড়াবো, আমার কিন্তু নোটস রেডি রয়েছে, তোমরা কিন্তু চাইলেই এটা সংগ্রহ করতে পারো। দেখো কিভাবে উচ্চ মাত্রায় এনজাইমটি এত উচ্চ মাত্রায় অণু তৈরি করতে পারছে, লক্ষ্য করো। প্রথম পয়েন্ট আমরা দেখব যে
এনজাইম যার সঙ্গে কাজ করে সেটা হচ্ছে কি সাবস্ট্রেট। সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে, তারপরে কি করে প্রোডাক্ট তৈরি করে। বোঝা গেল? তাহলে দেখো এই সাবস্ট্রেট প্রথমত কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডের মতো রয়েছে, জল তো জলের মতো রয়েছে, কেউ কিন্তু প্রাথমিকভাবে ধরো বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না। যখন সাবস্ট্রেট স্থির অবস্থায় রয়েছে, যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে বলা হয় সুস্থিত অবস্থা। তাহলে দেখো কিভাবে এনজাইম উচ্চ মাত্রায় এই কাজ সম্পন্ন করছে, এটা জানতে হলে তোমাদেরকে তিনটে টার্ম এবং একটি লেখচিত্রের মাধ্যমে এটা বোঝাবো। তোমরা কিন্তু এটা মনোযোগ সহকারে জানো। তিনটে টার্মের মধ্যে প্রথম যে টার্মটি হচ্ছে সুস্থিত অবস্থা, যাকে বলা হচ্ছে কি গ্রাউন্ড স্টেট। তার মানে কি বলা হচ্ছে, যখন কোনো অণু বা কোনো পরমাণু, অর্থাৎ এখানে অণুটাকে সাবস্ট্রেট, অর্থাৎ কোনো অণু বা সাবস্ট্রেট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে বলা হয় গ্রাউন্ড স্টেট বা সুস্থিত অবস্থা। যখন ওই সাবস্ট্রেট বা অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ এই দুজনের মধ্যে বিক্রিয়া হবে এবং এনজাইমের উপস্থিতিতে, অর্থাৎ এই সাবস্ট্রেট যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যাবে, তাকে বলা হবে পরিবর্তিত স্টেট, পরিবর্তিত অবস্থা, বা বলা হবে কি ট্রানজিশন স্টেট, বা তাকে কি বলা হবে ট্রানজিশন স্টেট। দেখো আরেকবার বলছি, এগুলো কিন্তু সব আমার নোটসে লেখা রয়েছে, তোমরা কিন্তু চাইলেই এটি সংগ্রহ করতে পারো। সাবস্ট্রেট যখন স্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না, তাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন সেটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা পরিবর্তিত অবস্থা। এবারে দেখো এরপর আমরা আরেকটা টার্ম জানবো, যেটা হচ্ছে কি সক্রিয়ক শক্তি, বা যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তিটা কি বোঝাচ্ছে লক্ষ্য করো। কি বলা হচ্ছে দেখো, একটা সাবস্ট্রেট যখন স্থির অবস্থায় রয়েছে তাকে কি বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট, সে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। এই সাবস্ট্রেট গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন স্টেটে রূপান্তরিত হওয়ার জন্য, অর্থাৎ স্থির অবস্থা থেকে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন হবে। সেই শক্তিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি। এই তিনটে টার্ম আমরা জানলাম একেবারে সহজভাবে, আর একটু জানার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে এনজাইম উচ্চ মাত্রায় এই ক্রিয়াটি সম্পন্ন করেছে। এই তিনটে টার্ম জানার পর আমি বলেছি একটা লেখচিত্র তোমাদেরকে বলবো, তার মাধ্যমে এটা আমরা জানবো। এই লেখচিত্রের একটা অক্ষ হচ্ছে ওয়াই আর একটা অক্ষ হচ্ছে এক্স। এই অক্ষ বরাবর রাখা হয়েছে কি মুক্ত শক্তি, এই অক্ষ বরাবর রাখা হয়েছে কি বিক্রিয়ার গতি। এই অংশটা বরাবর রয়েছে ধরো সাবস্ট্রেট, এখানে আমি দিচ্ছি সাবস্ট্রেট বা এস। এবারে লক্ষ্য করো, এই সাবস্ট্রেট যখন প্রাথমিক অবস্থায় বিক্রিয়ায় অংশগ্রহণ করলো না, তখন সেই অবস্থাটাকে কি বলা হয় জি, অর্থাৎ গ্রাউন্ড স্টেট। এটাকে আমি জি দ্বারা উল্লেখ করলাম। অর্থাৎ সাবস্ট্রেট যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে কি স্টেট বলা হয় গ্রাউন্ড স্টেট বা সুস্থিত অবস্থা, অর্থাৎ এই অবস্থায় সে স্থির রয়েছে। যখনই এই সাবস্ট্রেট এনজাইমের অনুপস্থিতিতে, এটা মাথায় রাখবে, এনজাইম ই লিখলাম এনজাইম, এখানে অ্যাবসেন্ট আমি গুণিতক চিহ্ন দিলাম, এনজাইম নেই। এনজাইমের অনুপস্থিতিতে সাবস্ট্রেট যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, দিয়ে কি করলো বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর সাবস্ট্রেট থেকে কি তৈরি হয় আমরা জানি প্রোডাক্ট। লক্ষ্য করবে এইটা হচ্ছে কি সাবস্ট্রেট লেভেল। দেখো সাবস্ট্রেট যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই অবস্থাটাকে কি বলা হয় পরিবর্তিত অবস্থা বা ট্রানজিশন স্টেট। এই জায়গাটায় কি থাকলো ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। লক্ষ্য করো, এনজাইমের অনুপস্থিতিতে গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য এনজাইম মানে এই জায়গায় একটা কি প্রয়োজন হয় মুক্ত শক্তি। পড়িয়েছি তোমাদের যে গ্রাউন্ড স্টেট থেকে পরিবর্তিত স্টেটে যাওয়ার জন্য একটি শক্তির প্রয়োজন হয়। সাবস্ট্রেট স্বাভাবিক অবস্থা থেকে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই সাবস্ট্রেট এই যে সাবস্ট্রেট সুস্থিত অবস্থা থেকে,
অর্থাৎ স্থির অবস্থা থেকে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যায়, অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে যখন ট্রানজিশন স্টেটে রূপান্তরিত হয়, অর্থাৎ স্থির অবস্থা থেকে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যায়, ঠিক সেই সময় একটা মুক্ত শক্তির প্রয়োজন হয়, যাকে কি নাম দিয়েছি আমি? সক্রিয়করণ শক্তি, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ সাবস্টেটের গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটাকে নামকরণ দেওয়া হলো সক্রিয়করণ শক্তি। এটা কিসের অনুপস্থিতিতে ঘটছে? এনজাইমের অনুপস্থিতিতে অধিক সক্রিয় শক্তি। দেখো আরো একবার বোঝাচ্ছি, সাবস্ট্রেট গ্রাউন্ড স্টেট থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এনজাইমের অনুপস্থিতিতে এই যে শক্তিটা লাগবে সেটা প্রচুর পরিমাণে শক্তি লাগবে, অর্থাৎ অধিক পরিমাণ শক্তি ব্যয় হবে, তারপর কি তৈরি হবে? প্রোডাক্টটি তৈরি হবে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি এই সাবস্ট্রেট এনজাইমের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? এখানে ধরো এনজাইম উপস্থিত, যদি এনজাইমের উপস্থিতিতে সাবস্ট্রেট বিক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ ট্রানজিশন স্টেটে প্রবেশ করে, দিয়ে কি তৈরি করে? এখানে প্রোডাক্ট। তাহলে দেখো এই জায়গায় কিন্তু সক্রিয়করণ শক্তিটা কি লাগলো? কম লাগলো। দেখতে পাচ্ছ? অর্থাৎ এনজাইম যদি না থাকে তাহলে সাবস্ট্রেট গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন স্টেটে যেতে অধিক শক্তি লাগছে, সক্রিয়করণ শক্তি। যদি এনজাইম থাকে তাহলে এই সাবস্ট্রেটকে গ্রাউন্ড স্টেট থেকে এই ট্রানজিশন স্টেটকে যেতে খুব কম পরিমাণে সক্রিয়করণ শক্তি লাগছে, যার ফলে সাবস্ট্রেট এনজাইম কি করে? খুব কম সময়ে সাবস্ট্রেট থেকে কি তৈরি করে দিতে পারে? প্রোডাক্ট তৈরি করে দিতে পারে। এখানে কি হচ্ছে দেখো, এনজাইমের উপস্থিতিতে কম সক্রিয়করণ শক্তি। তাহলে এনজাইমের উপস্থিতিতে এখানে কি লাগছে? কম শক্তিটা লাগছে। বোঝা যাচ্ছে? তাহলে এর মাধ্যমেই, এই ঘটনাটির জন্যেই এনজাইম খুব কম সময়ে অধিক পরিমাণে কি করে দেয়? প্রোডাক্ট তৈরি করতে পারে। কিভাবে? কারণ এই যে সক্রিয়করণ শক্তিটাকে সে কমিয়ে দেয়, অর্থাৎ শক্তির ব্যয়টাকে সে কম করে দেয়। যদি এনজাইম না থাকে অধিক শক্তির প্রয়োজন হয়, সেই জন্য কম প্রোডাক্ট তৈরি হয়, শক্তির পরিমাণটা কমিয়ে দিয়ে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি করে। এটা কিন্তু তোমাদের নিট পরীক্ষাতে এক বছর কোশ্চেন এসেছিল। এর ছবিটা সুন্দর তুলে দিয়েছে। এখানে বলেছে এই যে নীল কালারের যে অ্যারোটা রয়েছে এটা কি? এটা হচ্ছে কি? এনজাইমের অনুপস্থিতিতে অধিক সক্রিয়করণ শক্তি লেগেছে। এটা কি? এটা হচ্ছে কি? এনজাইমের উপস্থিতিতে কম সক্রিয়করণ শক্তি লেগেছে। এই কারণে এনজাইম কি করে? কম সময়ে অধিক পরিমাণে কি তৈরি করতে পারে? প্রোডাক্ট। যেমন ধরো তোমাদের আমি বলেছি যে একটা কাগজকে যদি কেরোসিন আগুনে দেওয়া হয়, আগুন ধরাতে দেওয়া হয়, সেটা প্রথমত কেরোসিন তেলের অনুপস্থিতিতে বেশি টাইম লাগবে। যদি কেরোসিন তেলটা দিয়ে দেওয়া হয় তাহলে খুব কম টাইমের মধ্যে আগুনটা ধরে যাবে। খবর কাগজে যদি তোমাদের আগুন দিতে ধরাতে দেওয়া হয়, সেই রকমভাবে এখানে এনজাইমের অনুপস্থিতিতে কি করে? এখানে সক্রিয়করণ শক্তিটা বেশি লাগছে, ফলে প্রোডাক্টটা কম তৈরি হচ্ছে। যদি এনজাইম এখানে কি উপস্থিত রয়েছে? এটা হচ্ছে এনজাইমের উপস্থিতিতে কম শক্তি খরচ হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে কি তৈরি হচ্ছে? প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা জানলাম কিভাবে এনজাইম উচ্চ মাত্রায় ক্রিয়াটি সম্পন্ন করে। এরপর আমাদেরকে জানতে হবে আবিষ্কারের ইতিহাসটা, কিভাবে এনজাইমটি আবিষ্কার হলো বা কিভাবে এনজাইমের নামকরণ হলো, এটা একটু আমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু সব সুন্দরভাবে আবিষ্কারের ইতিহাস নোট করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে এটি সংগ্রহ করতে পারো। তাহলে লক্ষ্য করো আবিষ্কারের ইতিহাস। প্রথমে আমাদেরকে একজন বিজ্ঞানীর নাম জানতে হবে, লুই পাস্তুর। এই লুই পাস্তুর প্রথমত 1860 খ্রিস্টাব্দে, বোঝা গেছে, 1860 খ্রিস্টাব্দে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেটে ইস্ট দিলেন। কি দিলেন? ইস্ট নামক ইস্টকে দিলেন। কাকে দিলেন? ইস্ট। বোঝা গেল? কার্বোহাইড্রেট ইস্ট নামক ছত্রাককে দিলেন। লুই পাস্তুর প্রথমত শর্করার দ্রবণে শর্করার মধ্যে কি দিলেন? ইস্ট দিলেন। দিয়ে দেখলেন কি শর্করা থেকে ইথাইল অ্যালকোহল
প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ একে বলা হচ্ছে কোহল সন্ধান। তখন বিজ্ঞানী লুই পাস্তুর অনুমান করলেন যে এই যে তোমার শর্করা থেকে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হলো, ঠিক সেই জন্য মানে এই যে আরেকবার বলছি শোনো কি বলছে, ইস্টের উপস্থিতিতে শর্করা থেকে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা লুই পাস্তুর লক্ষ্য করলেন। তিনি এর মাধ্যমে তিনি একটা অনুমান করলেন যে এই ইস্ট কোষের মধ্যে কোনো না কোনো একটা জৈব অনুঘটক রয়েছে বা বায়ো ক্যাটালিস্ট রয়েছে, যে কি করে ওই শর্করাকে কিসে পরিণত হতে সাহায্য করে, শর্করা থেকে কি উৎপন্ন হতে সাহায্য করে, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে উৎপন্ন হতে সাহায্য করে। অর্থাৎ এর থেকে মানে এই যে এক প্রকার জৈব অনুঘটক রয়েছে তিনি অনুমান করলেন, তিনি তখন জানেননি যেটা এনজাইম বলে। তাহলে এই লুই পাস্তুর 1860 খ্রিস্টাব্দে ইস্ট কোষে শর্করা সন্ধানের সময় জৈব অনুঘটক, এক প্রকার জৈব অনুঘটকের উপস্থিতির কথা উল্লেখ করলেন। মানে এখানে কিছু একটা জৈব অনুঘটক রয়েছে, এটার উপস্থিতির কথা তিনি উল্লেখ করেন। এই কারণে প্রচুর পরিমাণে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এর পরবর্তী সময়ে বিজ্ঞানী কুহন 1878 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, এই যে ইস্ট কোষের মধ্যে যে জৈব অনুঘটকটি ছিল তাকে তিনি নামকরণ করলেন কি এনজাইম বা উৎসেচক হিসাবে। তাহলে এনজাইম প্রথম এই এনজাইম ENZYME, তাহলে প্রথম এনজাইম নামকরণ করলেন কে, এনজাইম কথাটির প্রথম নামকরণ করলেন কে, বিজ্ঞানী কুহন। কিভাবে তিনি নামকরণ করলেন, এই যে জৈব অনুঘটকটা ইস্ট কোষের মধ্যে থাকে বলে তাকে নাম দিলেন তিনি কি এনজাইম। দেখো এই নামটি ভাঙলেই বোঝা যাবে কেন তিনি কিভাবে তিনি নাম দিলেন। এই যে এন সমান তিনি বললেন কি ইন মানে ভেতরে, এই যে জাইম ZYME জাইম কথাটার অর্থ তিনি বললেন কি ইস্ট, অর্থাৎ এনজাইম কথাটার অর্থ কি ইস্ট মধ্যস্থ। ইস্ট মধ্যস্থ তার মানে যেটা হচ্ছে কি ইস্টের মধ্যে রয়েছে তাকে তিনি বললেন কি এনজাইম, ইন ইস্ট, ইস্টের মধ্যে এটা থাকে বলে তাকে নামকরণ করলেন কি এনজাইম বা উৎসেচক, প্রথম নামকরণ করলেন কে কুহন। এরপর বিজ্ঞানী এডওয়ার্ড বুকনার 1897 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, তিনি দেখলেন পরীক্ষার মাধ্যমে উল্লেখ করলেন এই যে ইস্ট কোষে যে অনুঘটক বা যে এনজাইমটি থাকে যা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে সাহায্য করলো, সেই এনজাইমটি তিনি আবিষ্কার করলেন। কোন এনজাইমটা থাকে, এনজাইমটা বললেন কি জাইমেজ এনজাইম থাকে। কি এনজাইম, জাইমেজ। এই জাইমেজ এনজাইমটা থাকে বলে এই শর্করার সন্ধানের ফলে প্রচুর পরিমাণে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে প্রথম আবিষ্কৃত এনজাইমটার নাম কি জাইমেজ। এই জাইমেজ এনজাইমটা কে আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড বুকনার। ইস্ট কোষের মধ্যে অবস্থিত এনজাইমটা আবিষ্কার করলেন যেটা হচ্ছে জাইমেজ এনজাইম। এ কি করে, সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি করে, সাহায্য করে। তাহলে আমরা এই যে আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে পরের ভিডিওতে আমরা জানবো এনজাইমের প্রকৃতি এবং এনজাইমের প্রকারভেদ অর্থাৎ টাইপ সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।